আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চলতরিতের তৃতীয় অধ্যায়, তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা, মানে জুলের সূত্র সংক্রান্ত বিষয়গুলো। কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ যায়, সেখানে যে ব্যয়িত তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা সেগুলো কিভাবে হিসাব করব, এবং বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে সেগুলো কিভাবে প্রয়োগ করা হবে সেগুলো আমরা ভালো করে বুঝে নেব। এটা খুবই সহজ চ্যাপ্টার, ছোট একটা অধ্যায়। এর আগে তোমাদের কার্শফের সূত্রের বিষয়গুলো আমি দেখিয়ে দিয়েছি। ওহমের সূত্রের ভিডিও ক্লাস আমার চ্যানেলে করে দেওয়া আছে, তোমরা দেখলেই পেয়ে যাবে, ভিডিওর মধ্যে প্লে লিস্টে পাবে। তো আজকে এটা দেখে নেওয়া যাক, চলো। তো প্রথম আমরা দেখব সেটা হচ্ছে তড়িৎ শক্তি। তো কোনো একটা পরিবাহী আছে, প্রথমে আমরা জানবো এক্ষেত্রে কার্য। কিউ আধানকে যদি ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে যায় তাহলে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হয়। ডাব্লিউ পরিমাণ হচ্ছে কিউ ভি। কৃতকার্য সমান আধান ইন্টু বিভব প্রবেগ। তো কৃতকার্য মানে জুল। এখানে ডেফিনেশনটা কি হবে আমরা জানি। এসআই যদি বলি 1 কুলম্ব মানে আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কৃতকার্য সমান 1 জুল। এটা আমরা জানি সবাই। 1 জুল পরিমাণ কার্য করতে হবে যদি কোনো একটা 1 কুলম্ব মানের আধানকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখানে কৃতকার্য মানে হচ্ছে কিউ ইন্টু ভি। এটা আমরা স্থির তড়িতেই পড়েছি। তো কোনো একটা পরিবাহীর দু প্রান্তে বিভব পার্থক্য ভি, এর ভেতর দিয়ে আমরা টি সময় ধরে আই পরিমাণ প্রবাহ চালনা করছি। এখান দিয়ে আই পরিমাণ প্রবাহ যাচ্ছে। তাহলে টি সময় ধরে পরিবাহীর মধ্য দিয়ে এটা মুছে দিলে তোমাদের আবার এটা একরকম মনে হবে। এটা আমাদের প্রধান সূত্র ডাব্লিউ সমান কি বলি, মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা পাঠানো হলো প্রবাহিত আধান, তাহলে কত হবে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। আই ইকুয়ালস টু কিউ বাই টি বা আই ইকুয়ালস টু কিউ ডিটি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে এখান থেকে কিউ পরিমাণ আধান যাচ্ছে। টি সময় কিউ আধান পরিবাহীর মধ্যে দিয়ে গেছে। তাহলে সুতরাং কৃতকার্য, তাহলে টি সময় কতটা কার্য হয়েছে, সেই নিয়ে যেতে যতটা কার্য হবে তড়িৎ প্রবাহের জন্য যে কার্য সেটাকেই বলা হচ্ছে তড়িৎ শক্তি। এক্ষেত্রে যে কার্য টি সময় কিউ আধানকে প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সেটাই হলো তড়িৎ শক্তি। ব্যয়িত তড়িৎ শক্তি W সমান E সমান তাহলে কত
কিউ ইন্টু ভি, কিউ হলো আইটি মানে ভি আইটি। তড়িৎ শক্তি প্রথম আমরা সূত্র পেয়ে গেলাম ভি আইটি, ভিটামিন বা ভি সমান আমরা জানি আমরা আই আর, তাহলে এটাকে লিখতে পারি আই স্কয়ার আর, যেহেতু ভি সমান আই আর। তোমরা ছোট থেকেই শিখছো এই সূত্র। তাহলে টি সময় কোনো একটা আর রোধের পরিবাহীর মধ্যে দিয়ে আই প্রবাহ চালনা করলে ব্যয়িত তড়িৎ শক্তি আই স্কয়ার আর টি। এটা 1 নম্বর সম্পর্ক। এটা 2 নম্বর সম্পর্ক। আবার কি লিখতে পারি, I ইকুয়ালস টু ভি বাই আর যদি লিখি তাহলে এটা হচ্ছে ভি স্কয়ার টি বাই আর, যেহেতু I ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তি তিনটে সূত্র পেলাম। তাহলে ই পেয়ে গেলাম কি আমরা, ব্যয়িত তড়িৎ শক্তির সূত্র ভি আই টি আই স্কয়ার আর টি বা ভি স্কয়ার টি বাই আর। এই হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তির সূত্র। যখন যেটা প্রয়োজন হবে সেটা বুঝে আমাদের করতে হবে। ওকে, ব্যয়িত তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। এবার তড়িৎ ক্ষমতা যদি আমরা হিসাব করি, ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়। কত হারে তড়িৎ শক্তি ব্যয় হলো সময়ের সাপেক্ষে যে হার, অতএব তড়িৎ ক্ষমতা পি মানে ডব্লিউ বাই টি বা ই বাই টি, ভি আই বা আই স্কয়ার আর বা ভি স্কয়ার বাই আর। এই হচ্ছে তড়িৎ ক্ষমতার সূত্রগুলো। এবার আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে সেক্ষেত্রে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে তড়িৎ শক্তি সেটাই তাপ শক্তিতে রূপান্তরিত হলে ব্যয়িত তড়িৎ শক্তি পরিবাহীতে তাপ শক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ জুলের সূত্রানুসারে লিখতে পারি সমান এইচ যদি ধরি, সেক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ সমান জে এইচ। জুলের সূত্রানুসারে ডাব্লিউ সমান জে এইচ, যেখানে জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাহলে অতএব এইচ আসছে কত, ডাব্লিউ বাই জে। তাহলে কত লিখতে পারি, অতএব এইচ সমান লেখা যায় ভি আই টি বাই জে আই স্কয়ার আর টি বাই জে ভি স্কয়ার টি বাই আর জে। তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ, যেটা দ্বিতীয় ফর্মটা আমরা জুলের সূত্র নামে পরিচিত, আলটিমেটলি সবগুলোই জুলের সূত্র, বা আমরা বলতে পারি জুল আর ওহমের সমন্বয় সূত্র। তাহলে পরিবাহিত উৎপন্ন তাপের সূত্র কি হলো, যেখানে যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তোমরা এটাকে সবসময় 4.2 জুল
পার ক্যালোরি মান বসাবো, এটা থেকে আমরা অঙ্কটা করবো। তাহলে উৎপন্ন তাপের মান ক্যালোরি এককে পেয়ে যাবে। তো এই হলো আমাদের তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা এবং পরিবাহীতে কতটা তাপ উৎপন্ন হয় সেই সংক্রান্ত বিষয়গুলো। তাহলে আমাদের সূত্রগুলো খেয়াল রাখতে হবে। এরপর চলে আসি, ধরো কোনো একটা বর্তনীতে যখন কোনো একটা তড়িৎ কোষ যুক্ত করা হবে, সেক্ষেত্রে আমরা বিষয়টা কিভাবে হিসাব করব সেগুলো দেখব। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সরবরাহের নীতি। কোনো ধরনের একটা বর্তনী আছে, এই হলো একটা বাহ্যিক রোধ, এর সঙ্গে একটা তড়িৎ কোষকে যুক্ত করা হয়েছে, যার আভ্যন্তরীণ রোধও আছে। তো যুক্ত করলে বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ ঘটছে, আই। আটটাকে বলা হচ্ছে বাহ্যিক রোধ। তাহলে বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ ঘটছে, তাহলে আইটা কত হবে? সুতরাং বর্তনীর মূল প্রবাহ মাত্রা আই সমান ই বাই আর প্লাস আর। দেখতে পাচ্ছি বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। সুতরাং বর্তনীতে টি সময় মোট ব্যয়িত ক্ষমতা পি টোটাল, মোট ক্ষমতা কি? আই ক্ষমতার সূত্র কি? আই স্কয়ার আর। তাহলে আই স্কয়ার মোট রোধ কত? আর প্লাস আর। তাহলে আমাদের চলে এলো আয়ের মানটা বসিয়ে দিলে ই স্কয়ার বাই আর প্লাস আর। এটা হলো মোট কতটা ক্ষমতা ব্যয়িত হচ্ছে টি সময়। টি সময় না বললেও চলে, টি সময় ব্যয়িত তড়িৎ শক্তি তাহলে হতো, আর ক্ষমতা তো হার। আর বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা, টি সময়টা বলা দরকার নেই, বর্তনীতে মোট ব্যয়িত ক্ষমতা। বাহ্যিক রোধে পি এক্সটার্নালটা কত হবে? তাহলে বাহ্যিক রোধ হলো আর, তাহলে এখানে ক্ষমতা বাই স্কয়ার আর, ই স্কয়ার আর বাই আর প্লাস আর হোল স্কয়ার। তো এটাকে বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা। তো আমাদের কন্ডিশন কি? মানে চাইছে কি? সর্বোচ্চ ক্ষমতা সরবরাহের নীতি। কখন বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে? তাহলে এটাকে আমরা এইভাবে যদি লিখি, a plus b whole square equals to a minus b whole square plus 4ab লিখতেই পারি। এখানে দেখতে পাচ্ছি বাহ্যিক রোধে
ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে যখন, দেখো পিটা সর্বোচ্চ কখন হবে, পি এক্সটার্নালটা সর্বোচ্চ কখন, যখন এই নিচের হোল স্কয়ারটা শূন্য, নিচটা সর্বনিম্ন, আর সমান আর। যখন বর্তনীর আভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধ সমান হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে। সুতরাং এটাই হচ্ছে নীতি। কোন একটা তড়িৎ বর্তনীর বাহ্যিক রোধ আর আভ্যন্তরীণ রোধ যখন সমান হয়, সেক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা তথা ব্যয়িত তড়িৎ ক্ষমতা সর্বোচ্চ হয়। ওকে, সুতরাং এই শর্তে পি এক্সটার্নাল মানে বাহ্যিক ক্ষমতা এর সর্বোচ্চ মান তাহলে কত হবে, এটা 0 e স্কয়ার বাই 4r। বাহ্যিক রোধে সর্বোচ্চ ক্ষমতা হলো e স্কয়ার বাই 4r, এটা 0 হয়ে গেল, আর আর কেটে গেল, আর মোট যে ক্ষমতা ব্যয়িত হয়েছে, মোট সর্বোচ্চ ক্ষমতা তাহলে কত, এই ক্ষেত্রে এই শর্তে মোট ক্ষমতা তাহলে কত, e স্কয়ার বাই r প্লাস r মানে e স্কয়ার বাই 2r। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা পেয়ে গেলাম, সুতরাং কোন তড়িৎ বর্তনীর বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে যখন বর্তনীর বাহ্যিক রোধের মান উৎস মানে ব্যাটারির আভ্যন্তরীণ রোধের সমান হয়, এবং এক্ষেত্রে বাহ্যিক রোধে ব্যয়িত সর্বোচ্চ ক্ষমতা মোট ক্ষমতার, দেখো সর্বোচ্চ ক্ষমতায় c স্কয়ার বাই 4r, সেক্ষেত্রে মোট ক্ষমতা e স্কয়ার বাই 2r। তাহলে বলতে পারি এই মোট ক্ষমতার অর্ধেক এটা, তাহলে সর্বোচ্চ ক্ষমতার 50% হবে। তাহলে বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা মোট ক্ষমতার কত পার্সেন্ট হতে পারে, 50% হতে পারে, যখন বর্তনীর বাহ্যিক রোধ আর আভ্যন্তরীণ রোধের মান সমান হবে। এটাই হচ্ছে ক্ষমতা সরবরাহের নীতি। এটাকে যদি আমরা গ্রাফিক্যালি ভাবি, এদিকে ক্ষমতা এক্সটার্নাল, এদিকে রোধ দিলাম ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর মানটা যখন ছোট, এটা বললাম স্মল আর, স্মল আর আর ক্যাপিটাল আর যখন সমান, তখন ক্ষমতা সর্বোচ্চ।
এবং স্মল আর আর ক্যাপিটাল আর যখন আমাদের সমান সর্বোচ্চ। আর এক্সটার্নাল ফর্মুলাটা কি এসেছিল, ই স্কয়ার আর বাই আর প্লাস আর হোল স্কয়ার। তাহলে দেখো আর এর মান যখন শূন্য, তাহলে বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা কিন্তু শূন্য, কারণ সেক্ষেত্রে রোধ থাকছে না। এরপর আর এর মান যত আর এর দিকে এগোবে ক্ষমতার মান বাড়তে থাকবে, এবং এরপর সর্বোচ্চ হওয়ার পরে আবার কমে যাবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ই স্কয়ার বাই 4r, এটা 0। তাহলে এটাকেই বলা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সরবরাহের নীতি। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পেপার বা বোর্ড এক্সামের ক্ষেত্রে। তাহলে খেয়াল রাখতে হবে কি কখন কোন একটা বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে, যখন কোষের আভ্যন্তরীণ রোধ বাহ্যিক বর্তনীর তুল্য রোধের সাথে সমান হয়, সেক্ষেত্রে বর্তনীর ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হয় এবং প্রবাহ মাত্রাও সর্বোচ্চ হবে। এরপর আমরা চলে আসবো পরের যে থিওরি, সেটা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র। ন্যূনতম তাপের সূত্র। এটা কি বলছে, বর্তনীর বিভিন্ন শাখায় যখন প্রবাহগুলো ভাগ হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সেই ভাগ হওয়ার সময় প্রবাহের ভাগটা এমন ভাবে হবে যাতে করে বর্তনীতে উৎপন্ন তাপের মানটা ন্যূনতম হয়। তাহলে যখন কোনো প্রবাহ মাত্রা বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হবে, এটা একটা শাখা, এটা একটা শাখা, বিভিন্ন শাখায় বিভক্ত হওয়ার সময় তারা বিভক্তটা এমন ভাবে হবে যাতে করে বর্তনীতে মোট উৎপন্ন তাপটা মিনিমাম হয়, ন্যূনতম হয়। এটাকেই বলা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র। তো আমরা ধরে নিচ্ছি একটা কারেন্ট আছে আই, সেটা দুটো ভাগ হচ্ছে। কি লিখবো, প্রবাহ মাত্রা যখন বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হয়, তা এমন ভাবে হবে যাতে বর্তনীতে মোট উৎপন্ন তাপ ন্যূনতম হয়। আমরা জানি এখানে কারেন্টের রেশিওটা রোধের রেশিওর ব্যস্তানুপাতিক, কারণ সমান্তরালে ভোল্টেজ কনস্ট্যান্ট I1 R1 I2 R2 সমান হবে। সেখানে এখানেও তাই দেখব, সেটাই ন্যূনতম তাপের সূত্র। তো এই যে বর্তনী, আমরা যদি এখান থেকে হিসাব করি, টি সময় মোট উৎপন্ন তাপ টি সময় মোট উৎপন্ন তাপের সূত্র আমরা কি জানি, আই স্কয়ার RT বাই জে। তাপের সূত্র হচ্ছে আই স্কয়ার, তাহলে এটাতে কত হবে, I1 স্কয়ার
r1t by j plus I2 square r2t by j। তাহলে এখান থেকে t by j টা যদি কমন নিয়ে নিই, এটাকে লিখছি I1 স্কয়ার r1 প্লাস I2 কে লিখছি I minus I1 স্কয়ার r2। ওকে, আমরা লিখে ফেললাম I2 টা কিভাবে আসছে, I1 টা থেকে I1 দিকে গেছে, তাহলে বাকিটা দিকে যাবে। তো এখন দ্য স্টেটমেন্ট এটা স্বীকার্য। এখন H সর্বনিম্ন হবে যদি dH di1 equals to 0 হয়। এটাকে যেহেতু I1 টা হলো ভ্যারিয়েবল, তাহলে I1 এর সাথে এটাকে ডিফারেন্সিয়েট করলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যদি 0 হয় তাহলে H এর মানটা মিনিমাম হবে। তাহলে ডিফারেন্সিয়েট যদি করি বা ডিফারেন্সিয়েট করলে t বাই j তো কনস্ট্যান্ট, তাহলে আসে 2I1 r1 minus 2 I minus I1 r2 সমান 0। এটাকে I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, বা 2 টা বাদ চলে যাচ্ছে, তাহলে হলো I1 r1 মাইনাস এটাকে আমরা I2 লিখে দিচ্ছি I2 r2 প্লাস 2 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম I1 বাই I2 কি অনুপাতে ভাগ হবে, R1 R2 বাই R1। এটাই তো আমরা জানি। এটাকেই বলা হচ্ছে ন্যূনতম তাপের সূত্রের শর্ত। তাহলে আমরা জানি বিভক্ত হওয়ার ক্ষেত্রে প্রবাহটা ন্যূনতম হতে গেলে প্রবাহের অনুপাতটা রোধের অবশ্যই ব্যস্ত অনুপাত হবে, যেটা সমান্তরাল সমবায়ের প্রধান শর্ত। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজের মানটা কনস্ট্যান্ট থাকে, এখানেও তাহলে কনস্ট্যান্টই থাকছে, কারণ I1 R1 প্রথম রোধের ভোল্টেজ বিভব পতন এবং দ্বিতীয় রোধের বিভব পতন সমান প্রবাহ মাত্রার অনুপাতটা। তাহলে প্রবাহটা যখন বিভক্ত হবে, অতএব প্রবাহ মাত্রা সমান্তরাল সমবায়ে সর্বদা 1/R এই অনুপাতে, এই সম্পর্ক মেনে বিভক্ত হবে, রোধের ব্যস্ত অনুপাতে বিভক্ত হবে, যাতে করে আমার এই পরিবাহীতে উৎপন্ন তাপ মোট তাপের পরিমাণটা ন্যূনতম হয়, বা বলতে পারি ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। এটাকেই বলা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র। এরপর আমরা পড়ব ফিউজ তার সম্পর্কে। ফিউজ তারের সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা কিভাবে পরিবর্তন হয়, সেটা কিসের উপর নির্ভর করে, সেটা আমরা একটু দেখে নেব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 নম্বরে আসে। তো যখন একটা, আমরা জানি ফিউজ তার যুক্ত করা হয় শ্রেণী সমবায়, তো তার ভিতর দিয়ে যে তাপটা তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপের একটা অংশ ফিউজ তারের উষ্ণতা বৃদ্ধি করে এবং একটা অংশ, অবশিষ্ট অংশ বিকীর্ণ হয়ে যায়। তো একটা সময় গিয়ে যে ফিউজ তারে যে তাপটা উৎপন্ন হচ্ছে এবং উষ্ণতা বৃদ্ধি করছে, সেটা স্থির হয়ে যায়। মোটামুটি যে প্রবাহটা সর্বোচ্চ নিরাপদ প্রবাহ আমরা পাঠাতে পারবো, সেই প্রবাহ মাত্রাটা ফিউজ তারের উষ্ণতাটা একটা জায়গায় স্থির করে। সেই উষ্ণতা অবশ্যই ফিউজ তারের যে গলনাঙ্ক তার ঠিক আগে গিয়ে পৌঁছে গিয়ে থেমে যাবে, কারণ গলনাঙ্কে পৌঁছে গেলে তো অতিক্রম করে গেলে গলে যাবে। তো প্রবাহটা ঠিক সেইভাবেই পাঠাতে হবে। তো আমাদের টপিক কি, ফিউজ তারে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা।
প্রশ্ন হিসাবে আমাদের পরীক্ষায় আসে। একটা ফিউজ তার যদি ধরে নিই যার ব্যাসার্ধ দৈর্ঘ্যটা হলো এল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এর ভেতর দিয়ে আমরা তাহলে কি ধরে নিলাম, দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর রোধাঙ্ক ধরে নিচ্ছি রো, তাহলে আমরা লিখতে পারি এই রোধ কত হবে, রোধ R equals to rho L by pi r square, এটা আমরা লিখতে পারি, এটা আমরা জানি R equals to rho L by A, এই সূত্রটা আমাদের সবাইকারই জানা আছে। তো এবার তাহলে এর ভেতর দিয়ে যদি I পরিমাণ প্রবাহ পাঠাই, তাহলে I পরিমাণ প্রবাহ পাঠালে T সময় উৎপন্ন তাপ কত, H equals to I square rho L by pi r square T by J। এই যে তাপটা সেটা ফিউজ তারের একটা নির্দিষ্ট সময় অবধি উষ্ণতা বৃদ্ধি করবে, যতক্ষণ না পর্যন্ত গলনাঙ্কে পৌঁছেছে তার আগে অবধি ওটা বৃদ্ধি করবে, অবশিষ্ট অংশ বিকীর্ণ হয়ে যাবে এবং একটা সময় এসে সাম্যাবস্থা সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে উৎপন্ন তাপ পুরোপুরিভাবে বিকীর্ণ হয়ে যাবে। তো সেই সময়টা স্থিতাবস্থায় উৎপন্ন তাপ ইকুয়ালস টু বিকীর্ণ তাপ। বিকীর্ণ হচ্ছে কোথা থেকে, পৃষ্ঠতল দিয়ে বিকীর্ণ হচ্ছে, বিকীর্ণ তাপটা H ড্যাশ। প্রতি একক ক্ষেত্রফলে বিকীর্ণ তাপকে আমরা যদি স্মল h ধরি, প্রতি একক ক্ষেত্রফলে বিকীর্ণ তাপ স্মল h হলে মোট কতখানি বিকীর্ণ তাপ তাহলে কত হবে, পৃষ্ঠতল দিয়ে হচ্ছে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর এল ইন্টু এইচ। এবার যে সময় স্থিতাবস্থা মানে ফিউজের উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, যতটা তাপ উৎপন্ন হলো জুল ক্রিয়ার ফলে পুরোটাই বিকীর্ণ হচ্ছে, তাহলে এইচ আর এইচ ড্যাশটা সমান, দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে সুতরাং H equals to H dash, তাহলে I square rho L T by pi r square J সমান 2 pi R L H লিখতে পারি, দুটো সমান। তাহলে এখান থেকে I স্কয়ার চলে আসছে, pi square J H R cube by rho T। ঠিক আছে, তাহলে I স্কয়ারটা দেখো চলে এলো 2 pi square J H by rho T। তাহলে
প্রতি একক সময়ে যে বিকীর্ণ তাপ যদি ধরতাম সেক্ষেত্রেও সমান হতো, তাহলে টি সমান 1 হলে অতএব প্রতি 1 সেকেন্ড সময় বিকীর্ণ তাপের কথা বিবেচনা করলে করালে I স্কয়ার সমান আসছে 2 পাই স্কয়ার JH বাই রো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট আর কি, তার মানে I স্কয়ার proportional to R cube, I proportional to R to the power 3/2, তাহলে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, নির্ভর করছে ফিউজের ব্যাসার্ধের উপর নির্ভর করছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা প্রমাণটা আমাদের দেয়, তোমরা করবে, ভালো করে করবে এটা। নেক্সট আমরা চলে যাব শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা। তো দুটো তড়িৎ কোষকে দুটো রোধকে শ্রেণী সমবায়, দুটো রোধকে যদি আমরা শ্রেণী সমবায় যুক্ত করি R1 R2, যেখানে একটা তড়িৎ উৎস দিই V, তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, শ্রেণী সমবায় প্রতিটি রোধের প্রবাহ মাত্রা সমান হয়। তাহলে এক্ষেত্রে তুল্য ক্ষমতা যদি বার করি তাহলে মোট ক্ষমতা কত? মোট ক্ষমতা হচ্ছে প্রথমটা ক্ষমতা বললাম I স্কয়ার R1 প্লাস I স্কয়ার R2, এখান থেকে I স্কয়ারটা কমন নিলে এটা আসছে কিন্তু R1 প্লাস R2 সমান I স্কয়ার RS। I স্কয়ার RS টাই হচ্ছে তুল্য ক্ষমতা। প্রথমটার ক্ষমতা যদি বলতাম P1, অতএব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট ব্যয়িত ক্ষমতা প্রত্যেকটা ক্ষমতার সমষ্টির সাথে সমান হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। সমান্তরাল যদি দেখি, সমান্তরাল সমবায় দুটো রোধকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করি যেখানে একটা তড়িৎ কোষ যুক্ত করা হয় V, তাহলে প্রথমটার ক্ষমতা যদি বলি P1, দ্বিতীয়টার বলি P2, তাহলে P1 টা আসছে V স্কয়ার বাই R1, দ্বিতীয়টার আসছে V স্কয়ার বাই R2। তাহলে এই ক্ষেত্রে আমাদের তুল্য ক্ষমতা যদি বার করতে হয় তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ ওয়ান বাই RP হলে 1 বাই R1 প্লাস 1 বাই R2, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধের ব্যয়িত ক্ষমতা P ধরলে P প্যারালাল, তাহলে কত? V স্কয়ার বাই R,
তাহলে এখানে যদি বসিয়ে দিই হতে পি প্যারালাল সমান আসছে ভি স্কয়ার ইন্টু 1/r1 প্লাস 1/r2। এটা কিন্তু সেদিক থেকে p1 প্লাস p2, ভি স্কয়ার বাই r1 হচ্ছে p1, ভি স্কয়ার বাই r2 হচ্ছে p2। তাহলে এক্ষেত্রে মোট ক্ষমতা p1 প্লাস p2ই চলে এলো। এরপর আমরা দেখে নেব কিছু গাণিতিক সমস্যা। ছায়া প্রকাশনীর সেট 2 পৃষ্ঠা নম্বর 313। পৃষ্ঠায় প্রবলেম নাম্বার 1 বলছে দুটি একই মাপের দুটি তার নেওয়া হলো যাদের রোধাঙ্কের অনুপাত 1:2, সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একই সরবরাহ লাইন, মনে রাখবো একই সরবরাহ লাইন মানে বিভব কনস্ট্যান্ট, যুক্ত করলে প্রতি ক্ষেত্রে ক্ষমতার অনুপাত কত হবে। তো একই মাপের মানে দৈর্ঘ্যের ক্ষেত্রফল সমান, তাহলে রোধ প্রথমটা রোধ যদি R বলি তাহলে বললাম ρ1 L/A, দ্বিতীয়টা রোধ হচ্ছে ρ2 L/L। রো এর অনুপাত দিয়েছে ρ1:ρ2 দিয়েছে 1:2। তাহলে যদি এদের শ্রেণীতে যুক্ত করি I একই যাবে, শ্রেণীতে যুক্ত করলে আইটা একই যাবে দুটোর মধ্যে দিয়ে। তাহলে উৎপন্ন ক্ষমতা, তাহলে এটার ক্ষমতা যদি p1 হয় এটা p2 হয়, তাহলে p1:p2 হবে I²R1 I²R2। তাহলে R1:R2 তাহলে কত আসছে দেখো ρ1:ρ2, তাহলে উত্তর হলো 1:2। এটা শ্রেণী। সমান্তরালে যুক্ত করলে ভিটা একই, তাহলে p1:p2 হবে v²/r1, ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকলে v²/r1, শ্রেণীতে I²R দিয়ে করব, সমান্তরালে v²/r দিয়ে করব, v²/r2 তাহলে হলো R2:r1 মানে ρ2:ρ1 মানে 2:1। তাহলে এখানে কত হলো 2:1। তাহলে প্রথম অঙ্কটা আমরা করে ফেলেছি। এরপর চলে যাব দ্বিতীয় অঙ্কে। দেখে নাও তাহলে কিভাবে হলো অঙ্কটা। এখানে রোধের অনুপাত রোধাঙ্কের অনুপাতের সমান, যেহেতু একই দৈর্ঘ্য আর একই ক্ষেত্রফল বলে দেওয়া আছে। মুছে দিলাম। এরপর আমরা 2 এর দাগের অঙ্কটা দেখব। কি বলেছে 220 ভোল্ট 100 ওয়াট আর 220 ভোল্ট 40 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট আর 220 ভোল্ট 40 ওয়াট। রেটিং যুক্ত দুটি বৈদ্যুতিক বাতিকে সমান্তরালে যুক্ত করে 200 ভোল্টের যোগ করা হলো। আচ্ছা, এদের রোধগুলো বার করি। তাহলে প্রথমটা রোধ R1 মানে হচ্ছে v²/p1, তাহলে 220²/100 মানে 484। আর দ্বিতীয়টা রোধ কত হবে 220²/40 মানে 1210।
এই দুটোকে শ্রেণীতে না সমান্তরালে যুক্ত করা হয়েছে। রেটিং থেকে প্রথম কাজ দূরত্ব বার করতে হবে, এটা হলো R1, এটা R2 দিয়ে সোর্স দিয়েছে 200 ভোল্ট, 200 ভোল্ট লাইনে যুক্ত করেছে। আচ্ছা, রেটিং এর তুলনায় কত ভোল্টেজ তুলনায় কম ভোল্টেজের জন্য ব্যয়িত ক্ষমতা শতকরা হ্রাস কত পাবে এবং প্রতি ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা কত হবে? তাহলে এই ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা, এর ব্যয়িত ক্ষমতা বললাম P1, এর P2। তাহলে এই বর্তনীর ক্ষেত্রে সমান্তরালে V দিয়ে করতে হবে। তাহলে প্রথম এটার ক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা তাহলে P1 টা তাহলে কত হবে 200 স্কয়ার বাই প্রথমটা রোধ কত বেরিয়েছিল 484 ওয়াট। এটা আমরা ক্যালকুলেট করে নেব। তাহলে 200 স্কয়ার বাই 484, প্রথমটা আসছে 82.64 82.64 ওয়াট। দ্বিতীয়টা কত হবে P2 200 স্কয়ার বাই 1210, এটা আসছে 33.05। তাহলে এই ক্ষেত্রে মোট কত ক্ষমতা? তাহলে মোট ক্ষমতা পেয়ে গেলাম 82.64 প্লাস 33.05 115.7 ওয়াট। 6-9 আসছিল, আমি 7 করে দিয়েছি। আর আগে মোট কত ছিল 140। অতএব ক্ষমতা হ্রাস শতকরা হ্রাস আগে মোট ক্ষমতা ছিল কত 140, এখন সেটা 115। তাহলে 140 বিয়োগ 115.7 বাই 140 ইন্টু 100, তাহলে 140 মাইনাস অ্যান্সার ডিভাইডেড বাই 140 ইন্টু 100, 17.36%। তাহলে ক্ষমতার শতকরা হ্রাসটা আমরা হিসাব করে ফেলেছি। কাজের অঙ্ক ঠিক করে দেখে নিতে হবে। এরপর আমরা পরবর্তী গাণিতিক সমস্যা কি আছে চলে যাব বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে। তিন নম্বর প্রবলেম কি দিয়েছে? একটি হিটার 100 ভোল্ট লাইনে যোগ করলে ক্ষমতা দেয় 1000 ওয়াট। বৈদ্যুতিক হিটারের সঙ্গে শ্রেণী সমবায় 10 ওহম এবং সমান্তরালে 8 ওহম যোগ করলে 100 ভোল্ট লাইনে যোগ করা হলো। আচ্ছা, হিটার 1000 ওয়াট 100 ভোল্ট, এর সঙ্গে শ্রেণী সমবায় একটি 10 ওহম, সমান্তরাল সমবায় 8 ওহম যোগ করা হলো, দিয়ে 100 ভোল্ট লাইনে জুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এর মধ্যে কত, আর এর মান কত হলে হিটারে 62.5 ওয়াট ক্ষমতা পাওয়া যাবে? হিটারে পেতে হবে কত 62.5। তাহলে হিটারে রোধটা বার করে নি। আর এইচটা কত 100 স্কয়ার বাই 1000,
মানে এটা কত আসছে 10,000 বাই 1000 মানে 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম। বলছে হিটারে ক্ষমতা হতে হবে, আবার হিটারের পাওয়ারটা হবে 62.5 ওয়াট। তাহলে এর ভোল্টেজটা কত হতে হবে? তাহলে ভোল্টেজটা হতে হবে, হিটারের ভোল্টেজ হতে হবে ভি কাস্ট হচ্ছে আমাদের পি কাস্ট হচ্ছে ভি স্কয়ার বাই আর, তাহলে ভি সমান রুট ওভার টি আর। 62.5 ইনটু 10 মানে 25। এর ভোল্টেজটা হতে হবে, দুটো প্রান্তে ভোল্টেজ হতে হবে কত? 25। তার মানে বাকি ভোল্টেজটা হতে হবে কত? এটা হতে হবে তার মানে 75 ভোল্ট। টোটালটা 100, এর ভোল্টেজটা হতে হবে কত? এই সমবায়ের ভোল্টেজ হতে হবে 25 ভোল্ট, তাহলে বাকি ভোল্টেজ হতে হবে 75। এবার আমরা কি শিখেছি? এটা ইস্টু এটা, এই দুটো রোধের অনুপাত ভোল্টেজের অনুপাতের সমান। তাহলে অতএব R ইনটু 10 বাই এই সমবায়ের তুল্যরোধ কত? R আর 10 সমান্তরালে, তাহলে R ইনটু 10 বাই R প্লাস 10 ইস্টু 10 ইকুয়ালস টু এর ভোল্টেজ কত? 25 ইস্টু 75। তাহলে R বাই R প্লাস 10 10 প্লাস R ইকুয়ালস 1 বাই 3, তাহলে 3R ইকুয়ালস টু 10 প্লাস R, তাহলে R চলে এলো 5 ওহম। সমান শ্রেণী সমবায় এই দুটোর সঙ্গে যে তুল্য রোধ তার সঙ্গে এটা শ্রেণীতে আছে। ব্যাপারটা বুঝে নেবো। হিটারের ক্ষমতা কত বলেছে? 62.5 আর রোধ পেয়েছি 10, তাহলে সেখান থেকে হিটারের ভোল্টেজ কত হতে হবে? 25 ভোল্ট। তাহলে এটার যদি 25 হয়, বাকিটা হলো 75, তাহলে 25 ইস্টু 75 হবে এই তুল্য রোধ ইস্টু 10, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 5 ওহম। 3এরটা কমপ্লিট করেছি, এবার যাবো 4-এ। খুব ভালো অঙ্ক, অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মেরে রাখবেন। চারেরটা কি বলেছে? 6 ওহম 9 ওহম কে শ্রেণী, 6 ওহম 9 ওহম এই দুটো শ্রেণীতে থাকলো। তার সঙ্গে 5 ওহম রোধের একটি তারকে সমান্তরালে যুক্ত করা হলো। 5 ওহমকে সমান্তরালে যুক্ত করা হলো। এই সমগ্র ব্যবস্থার সঙ্গে 2 ওহম রোধকে শ্রেণীতে যোগ করা হলো। তড়িৎ প্রবাহের ফলে 5 ওহম রোধের প্রবাহমান ওয়াট হচ্ছে 5, তাহলে 2 ওহমের কত? 5 ওহমের বলেছে, এখানে 5 ওয়াট। তড়িৎ প্রবাহের ফলে এখানে 5 ওয়াট হলে এখানে বললাম আই কারেন্ট যাচ্ছে, তাহলে 2 ওহমের ক্ষমতা বার করতে হবে। তো দেখো, তাহলে এর কারেন্টটা আমরা বার করি, বললাম এটা I2, এটা I1, তাহলে I1 ইস্টু I2 হবে 5 ইস্টু I1 ইস্টু I2 হবে, এটা রোধ ইস্টু এটা রোধ, মানে 15, 1 ইস্টু 3। এবার প্রশ্নে বলেছে I স্কয়ার I2 স্কয়ার ইনটু 5 সমান 5 বলে দিয়েছে, কারণ 5 ওহম রোধের ক্ষমতা বলেছে 5 ওয়াট, তাহলে I2 স্কয়ার ইনটু 5 ইকুয়ালস টু 5, অর্থাৎ I2 চলে এলো 1 অ্যাম্পিয়ার। তাহলে I2 যদি 1 অ্যাম্পিয়ার হয়, I2 যদি 1 অ্যাম্পিয়ার হয়, অতএব আবার I1 বাই I2 সমান কত? 1/3, তাহলে I1 অতএব I1 হবে I2 বাই 3, তাহলে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে মোট কত কারেন্ট যাচ্ছে? অতএব I সমান পেয়ে গেলাম, এখানে I যাচ্ছে, I কত যাচ্ছে? এখানে গেছে 1 অ্যাম্পিয়ার, এখানে গেছে 1/3 অ্যাম্পিয়ার, তাহলে মোট কত হলো? 4/3 অ্যাম্পিয়ার। তাহলে সুতরাং 2 ওহম রোধের ক্ষমতা আমরা পেয়ে যাবো এখান থেকে। অতএব 2 ওহম রোধের ক্ষমতা কত কারেন্ট যাচ্ছে? I, তাহলে হলো I স্কয়ার
ইন্টু 2, তাহলে 4 এর 3 মানে 16 9 গুণ 2 মানে 16 দুগুণে 32 বাই 9 ওয়াট। 32 বাই 9, 32 ডিভাইডেড বাই 9, 3.5555 চলছে, 3.55 ওয়াট। এই উত্তরটা আমরা পেয়ে গেছি। 2 ওহম রোধে কতটা ক্ষমতা ব্যয় হচ্ছে সেটা আমরা পেয়ে গেছি। এরপর আমরা পরের সমস্যায় যাব। পরের সমস্যা কি দিয়েছে? বৈদ্যুতিক যন্ত্রাদির ক্ষমতা। এই যে অঙ্কটা দিয়েছে 5 আর 6, এগুলো তোমাদের ক্লাস 10-এ তোমরা শিখেছো, আমি করাচ্ছি না। হর্টসের একের অঙ্কটা দেখি এবার কি বলেছে। মুছে দিলাম। সেট 3 বা হর্টস। তাহলে সেট 2 চারটে গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দিয়েছি। এবার হর্টস নিউমেরিক্যাল প্রবলেম 1 নম্বর। এটা গ্রাফ দিয়ে দিয়েছে। কি বনাম কি? ভিআই গ্রাফ। এটা দিয়েছে 6.0, মিডিলে দিয়েছে 3.0, এটা 0, 3 এর করসপন্ডিং কারেন্টটা দিয়েছে হচ্ছে 1, এটা 2। এই হচ্ছে গ্রাফ। বলছে একই রকমের 3টি কোষের সমবায়ের ভিআই লেখচিত্র দেখানো হয়েছে। তো কি কি বার করতে হবে? প্রতিটি কোষের তড়িৎচালক বল কত? তো আমাদের গ্রাফটা একটু দেখি। ইকুয়েশন কি? E ইকুয়ালস টু V প্লাস IR, ইকুয়ালস টু V প্লাস IR। তাহলে V ইকুয়াল টু আসছে E মাইনাস IR, তাহলে মাইনাস IR প্লাস E। ইকুয়েশনটা হচ্ছে y সমান মাইনাস mx প্লাস c। x এর মান 0 হলে y অক্ষের ছেদিতাংশ, সেটাই হচ্ছে e। তাহলে 3টি কোষের সমবায়, তার মানে e এর মধ্যে 3টে কোষের তড়িৎচালক বল আছে। তাহলে e এর মান তো তাহলে কম্পেয়ার করে পেলাম কত? e এর মানটা কত? c টা কত? এটা c। y অক্ষের ছেদিতাংশ হচ্ছে c, তাহলে এই সমান c। তাতে প্রতিটি কোষের, প্রশ্ন আছে প্রতিটি কোষের ইএমএফ 3টে 6, তাহলে একটার কত হবে? 2 ভোল্ট। 2 ভোল্ট করে 3টে, কারণ 3টে মিলে 6। আর কত প্রবাহ মাত্রার জন্য ক্ষমতা সর্বোচ্চ হবে? তো এখানে দেখো আমরা স্লোপ পাচ্ছি, এমটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধ। স্লোপটা কত পাচ্ছি? 6/2। তাহলে এটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে কত প্রবাহের জন্য, কত প্রবাহের জন্য বলে দিয়েছে। তাহলে আমাদের আভ্যন্তরীণ রোধ এটা এত ওহম, স্মল আর। তো y ইকুয়ালস টু mx, এখানটা একটু গুছিয়ে যদি লিখি তাহলে এটা আসছে, একটু উল্টে করে লিখলে আর আই মাইনাস প্লাস ই। আরটাই হচ্ছে স্লোপ বা নতি। অতএব সর্বোচ্চ, প্রশ্নটা কি বলেছে? সর্বোচ্চ কত প্রবাহের জন্য ক্ষমতা সর্বোচ্চ? সর্বোচ্চ ক্ষমতার জন্য সর্বোচ্চ ক্ষমতা হবে যখন R ইকুয়ালস টু R। তাহলে R যদি
3 ওহম হয় সেখানে আমাদের ক্ষমতা সর্বোচ্চ হবে। তাহলে আই কত? আই ম্যাক্সিমাম তাহলে ই বাই 2r। তাহলে মোট ইটা কত বেরিয়েছিল 6 বাই 2 ইন্টু 3 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে সর্বোচ্চ প্রবাহ হচ্ছে ই বাই 2r। ইটা এখানে কত 6, মোট তুল্য তড়িৎচালক বল। তাহলে আমরা সেখান থেকে পেয়ে গেলাম এর মানটা। এবার চলে যাব 2 নম্বর অঙ্কে, হর্সের 2। হর্স নিউমেরিক্যাল প্রবলেমের 2-একটা। এটা বর্তনী দিয়েছে 5 10 10 5 5 5 10 10 5 এরকম একটা বর্তনী দিয়েছে, দিয়ে বলছে 4টি রোধকে প্রভাব পাঠানো হচ্ছে। সমগ্র ব্যবস্থাটি 0 ডিগ্রি উষ্ণতায় বরফপূর্ণ পাত্রে রাখা হলো। প্রতি 5 মিনিটে কত গ্রাম বরফ গলবে সেটা বার করতে হবে। 5 অ্যাম্পিয়ার প্রভাব পাঠাচ্ছে, দিয়ে 5 অ্যাম্পিয়ার। তাহলে এইচ কত? আই স্কয়ার RT বাই জে। আর বরফ গলনের ক্ষেত্রে ফর্মুলা কি? এইচ সমান ml। বরফ গলনের লিন তাপ হচ্ছে কত? 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে এমটা বার করতে হবে। তাহলে এটা কত আসছে? তুল্যরোধটা কত আসবে? 8টা হবে কত? 5 আর 10 সমান্তরালে, তাহলে 5 গুণ 10 বাই 5 যোগ 10। এরম আছে দুটোই, এইটাও তাই, তাহলে ইন্টু 2। তাহলে 50 দুগুণে 100, 50 দুগুণে 100 বাই 15 ওহম। তাহলে আর এর মান বেরিয়ে গেল। তাহলে আই কত? তাহলে 5 স্কয়ার ইন্টু 100 বাই 15 ইন্টু 5 মিনিট মানে 300 সেকেন্ড। জে হচ্ছে 4.2, জের মানটা 4.2। এমটা জানি না, এলটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম বরফ গলনের লিন তাপ। এখান থেকে আমরা এম এর মানটা বার করে নেব। তাহলে 25 ইন্টু 100 ইন্টু 300 ডিভাইডেড বাই কত? 4.2 ইন্টু 15 ইন্টু 80। এটা আসছে আমাদের 148.8। রাইট, এম সমান আসছে 148.8 গ্রাম বরফ। তাহলে প্রতি 5 মিনিটে 148.8 গ্রাম বরফ গলবে। 3-এর যে অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু একদম 1 নম্বর অঙ্কের মতনই অনুরূপ। ঠিক আছে, তোমরা একটু করবে, চেষ্টা করবে, পারলে কিনা কমেন্টে জানিও। এক একটা শিখিয়ে দিয়েছি কি করে আভ্যন্তরীণ রোধ কোনটা নতির সঙ্গে তুলনা করলে y = -mx + c সমীকরণের সঙ্গে তুলনা করে। আর সেট 1-এর ভালো অঙ্ক চেষ্টা করো নিজেরা, না পারলে বলবে কমেন্ট, আমি করে দেবো। সেট 2 সেট 3 অঙ্কগুলো করিয়ে দিলাম। তাহলে বাড়ির কাজ থাকলে হটসেট 3টা তোমরা করবে। আর সেট 2 তো 5 আর 6 করা দরকার নেই, এগুলো মাধ্যমিক লেভেলের প্রশ্ন, বোর্ড এক্সামে আসবে না। তো বাকি যেগুলো আছে সেট 2-র মধ্যে যে কিছু অঙ্ক তোমরা করবে, বাছাই কিছু অঙ্ক 16 নম্বরটা করবে, 18 করবে, 19 করবে, 20, এগুলো একটু করো, তাহলেই হবে। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করলাম। অঙ্কগুলো থিওরিগুলো ভালো করে বুঝে নিও সবাই। আজকে এখানেই শেষ করে দিলাম।